আমরা দেখছি ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগের সাথে এখানে বিএনপির বা ছাত্রলীগ এবং ছাত্র দলের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে অনেকেই। এর মধ্যে দিয়ে যারা নির্বাচনে আসবে তারা দলীয় পরিচয়ে না আসলেও স্থানীয় নির্বাচনের প্রশ্নে কিন্তু সকলেই জানে কে কোন দল আসলে বিলং করে। তাতে করে কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যেতে পারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় হান্নান মাসুদ আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশের এই ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির নানান রকম ডাইমেনশন আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী, ভোট ব্যাংক, তাদের সাধারণ সমর্থক, তাদেরকে কারা বেশি কাছে টানতে পারবে। কারণ হচ্ছে তারা তো দেশের বৈধ ভোটার বেশিরভাগ, যারা পলাতক তার সংখ্যাটা তো খুবই নগণ্য, বাকি প্রত্যেকেই কিন্তু ভোটার। এখন ভোট দিতে তো আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না, তারা ভোট দিতে যাবে, তাহলে সেই ভোটটা জয়ে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বলে এই কম বেশি প্রথম সারির সব দলই তাদের সঙ্গে বিভিন্ন ইকুয়েশনে একটা সম্পর্ক তৈরি বা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক তৈরির একটা চেষ্টা করেছে। বিএনপির ক্ষেত্রে আমার অ্যানালাইসিস যেটা আমি দেখি যে সারা দেশে ভোটের সময় আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি নির্বাচনে বিজয়ী হওয়ার সংখ্যা বেশি। তার মানে ওইখানকার স্থানীয় আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে তাদের অধিকাংশ বিএনপিকে ভোট দিয়েছে বলে ধারণা করা যায়। আবার কিছু জায়গায় আবার জামায়াত ইসলাম তাদের নেতারা যেখানে জিতেছে সেইখানেও আওয়ামী লীগ এবং হিন্দু অধ্যুষিত কিছু বিষয় আছে, সেইখানে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা জামাত ইসলামকে ভোট দিচ্ছে, এরকম কিছু আসনও প্রতীয়মান হয়। তার থেকে বড় হলো জামায়াত ইসলামের তৎকালীন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি প্রকাশ্য বক্তৃতা ভাইরাল হয়েছিল যে তিনি বলছিলেন যে মুজিব ভাই ইলেকশন করছে তখন তো আমি দ্বিতীয় হইতাম, বা আমারও তো তখন মুজিব ভাইরে দিতেন আপনি, এখন মুজিব ভাই নাই, দ্বিতীয় হিসেবে আমি তো প্রথম হই, আমারে ভোটটা দিবেন, মুজিব ভাই আসলে আবার দেখা যাব। তা এখন মুজিব ভাই নাই, মুজিব ভাইয়ের বদলে আমি আছি, আমাকে দেন, আবার মুজিব ভাই আসলে তখন মুজিব ভাইকে দিবেন। এই সমঝোতার প্রকাশ্য প্রস্তাব কিন্তু জামায়াতের নায়েবে আমির দিয়েছিল। হান্নান মাসুদ আজকে যেই ব্যাখ্যাই দেখ, এই ব্যাখ্যাটা অনেকের কাছে গ্রহণযোগ্য এই জন্য হবে না যে একদম তখন বার্নিং ইস্যু পতিত আওয়ামী লীগ, সে বিদ্রোহী হোক আর যে গ্রুপই হোক, তার আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, পথধারী এবং একদম সিলমার আওয়ামী লীগ, তাদের সঙ্গে হান্নান মাসুদের মতো গণঅভ্যুত্থানের পক্ষের ছাত্র নেতা বা বৈষম্য বিরোধী নেতা এবং পরবর্তীতে দেশের আলোচিত নেতা, তার এই বৈঠকটা খুব ন্যায়সঙ্গত হয়নি, এটা আমার ব্যক্তিগত মত। এবং অনেকে মনে করে এটা না করলে ভালো করতো। এই করার মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল, তারা কাছে আসলেই বলবে যে না, তোমাদের সঙ্গে আমি বসবো না। আজকে আওয়ামী লীগের অপরাধী যারা বা আওয়ামী লীগের এই 16 বছর ধরে তাদের পক্ষে সমর্থন উৎপাদন করা, তাদের পক্ষে অবস্থান নেওয়া, তাদের পক্ষে সন্ত্রাসী কার্যক্রম করা, প্রতিপক্ষের উপর হামলা করা, নিপীড়ন করাই সব কিছুতে তো তারা কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছে। বিদ্রোহী হয়েছে হচ্ছে গিয়ে তাদের উপদলীয় কোন্দলের কারণে, নিজেদের স্বার্থের দ্বন্দ্বে। সেইখানে অন্য কোনো বিরোধী রাজনৈতিক শক্তিকে বা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে ছাড় দিয়েছে কখনো, এমন তো নয়। ফলে তাদের সঙ্গে আসলে বৈঠক করা, তাদের সঙ্গে বৈঠক করা যায় না। এখন যে বা যারাই করুক, কেউ কম করেছে বেশি করেছে, বাংলাদেশে এই ট্রেন্ডটা আছে, এ থেকে বেরোতে পারেনি কেউই। এখন কথা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আছে, এই যে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষগুলো যেখানে হচ্ছে দেখেন আপনি, ঢাকায়, ধানমন্ডি, মোহাম্মদপুর, পুরান ঢাকা, বিভিন্ন জায়গায় ওরা ঝটিকা মিছিল করেছে এবং তাদের ধরে পাকড়াও করে পুলিশের হাতে দিয়েছে কারা? বিএনপি, ছাত্রদল, যুবদল, তাদের লোকরাই। ভেরি ফিউ আপনি দেখবেন কোথাও জামায়াত হয়তো কিছুটা করেছে। সম্প্রতি নোয়াখালীতে যেটা হলো, কিংবা কুমিল্লায় যেটা হলো, নোয়াখালীতে যে সংঘর্ষ হলো, প্রথম দিন যে এইরা আওয়ামী লীগের ব্যানারে তারা মিছিল করলো, মিটিং করলো, সেখানে প্রশাসনের একটা প্রশ্রয় ছিল বলে আমার ধারণা। তা না হলে পুলিশের সঙ্গে তাদের কেন সংঘর্ষ হলো না? অন্তত ধাওয়া পাল্টা ধাওয়া বা লাঠি চার্জ কিছুই হলো না কেন পুলিশের সঙ্গে? নির্বিঘ্নে তারা মিটিং করলো। মিটিং করার পরে
চলে গেল নির্বিঘ্নে, একদিন গেল, সে একদিনের মধ্যে একজন আওয়ামী লীগের ওই নেতাকে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন যিনি যে নেতৃত্ব দিচ্ছেন তাকে গ্রেফতারও করা হলো না কেন? তার মানে স্থানীয় প্রশাসনের মধ্যে ওইখানে একটা কিন্তু আছে। পরের দিন সেখানে বিএনপি এবং ছাত্র শিবির ছাত্রদল উভয়ই এর প্রতিবাদে মিটিং করেছে, সমাবেশ করেছে, কিন্তু সংঘর্ষটা যেখানে হলো পরে বা তারা আবারও নামতে পারে সেই আশঙ্কা মনে করে ওরা মিটিং করছে শুনে গেল, সেইখানে সংঘর্ষটা শুধুই বিএনপির সঙ্গে কেন হলো? কেন সেইখানে ছাত্র শিবির বা জামায়াত অংশগ্রহণ করলো না? এনসিপিকে আমরা কোথাও কেন দেখি না যেখানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে তার একটার সঙ্গে বাধা দিয়ে পাল্টা মিছিল বা প্রতিবাদ করতে আমরা দেখি না কেন? হ্যাঁ, এনসিপির ব্যাপারে আমি নিজেও এই জিনিসটা উপলব্ধি করি, তাদের সাংগঠনিক ভিত্তিটা দুর্বল। আওয়ামী লীগের মতো এরকম সংগঠনকে এককভাবে ফেস করার মতো শক্তি তাদের নাই, কিন্তু তারা তো বিএনপির সঙ্গে ছাত্রদলের সঙ্গে জয়েন করতে পারে, তারা তো শিবিরকে বা জামাতকে বলতে পারে যে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক, আমাদের প্রতিযোগিতা থাকুক, আমাদের চাওয়া না পাওয়ার হিস্সা থাকুক, কিন্তু ফ্যাসিবাদ প্রশ্নে আমরা সবাই এক হয়ে দাঁড়াবো। এই ঐক্যটা তো তাদের মধ্যে থাকা দরকার ছিল, সে ঐক্যটা নষ্ট হয়ে গেছে। এখন এসেছেন যে স্থানীয় সরকার নির্বাচন। ঠিক আছে, আমি স্থানীয় সরকার নির্বাচনের জায়গায় আসবো, কিন্তু তার আগে আপনার যে কথাগুলো আপনি বললেন সেটার প্রেক্ষিতে একটু শুনতে চাই যে অপেক্ষাকৃতভাবে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে গেছে, সংখ্যায় বেশি হচ্ছে, সংখ্যায় যদি বেশি নাও হয়ে থাকে এক্স্যাক্টলি, কিন্তু মানুষের সংখ্যা সেখানে অন্তত বেশি, সেটুকু বলা যায়। এটার পেছনে আসলে কি কারণ বলে আপনার কাছে মানে যদি একদম এক লাইনে? এটার পেছনে প্রধান কারণ হচ্ছে ওরা স্টাডি করে দেখছে যে জামায়াত, বিএনপি এবং এনসিপির মধ্যে অনৈক্যটা বাড়ছে, এদের দূরত্ব বাড়ছে, এরা নিজেরা স্বার্থের দ্বন্দ্বে লিপ্ত হয়েছে এবং সাহসেরও একটি বিষয় আছে, সেই স্বার্থের দ্বন্দ্বে লিপ্ত হতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। এই স্বার্থ দ্বন্দ্বে লিপ্ত হতে গিয়ে আওয়ামী লীগকে কারা কতটা ব্যবহার করবে বা কারা কতটা তাদের সঙ্গে ঐক্য করবে গোপনে, সেই প্রতিযোগিতা তৈরি হয়েছে। ফলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কোনো না কোনো রাজনৈতিক অংশ থেকে প্রশ্রয় পাচ্ছে এই সরকারকে ডিস্টার্ব করবার জন্য। পাশাপাশি আওয়ামী লীগের মধ্যে কিছু পাগল শ্রেণীর সমর্থক আছে যারা বুঝতে পারে না, বুঝতেও চায় না যে তাদের নেতারা নিরাপদে বিদেশে পলাতক আছে, আরামায়েশের জীবনযাপন করছে, কারণ প্রচুর টাকা পাচার করেছে। তাদের কিন্তু সারা জীবন ওইখানে থাকলেও তাদের কিন্তু আরামায়েশের ঘাটতি হবে না, অথচ তাদের কর্মীরা দেশে বসে ঝুঁকি নিচ্ছে। তারা এতটাই পাগল যে তারা এই প্রশ্ন নিজেকে করছে না যে আমি কার জন্য ঝুঁকিটা নিচ্ছি। যারা গণহত্যা চালিয়ে লুটপাট করে টাকা পাচার করে বিদেশে চলে গিয়ে আরামায়েশে আছে, আমাদের বিপদের সময় তারা পাশে দাঁড়াবে কিনা? আজকে যারা গ্রেফতার হয়েছে, জেলে গেছে, সেই কর্মীরাই, সাধারণ কর্মীরাই সেটা কতটুকু বুঝতে পারছে বা পাচ্ছে কিনা? হ্যাঁ, সেটাই বললাম যে কেউ আছে না, বাংলাদেশের রাজনীতিটা অনেকের কাছে ইমোশন। এখন ওদের কারো কাছে শেখ মুজিব একটা ইমোশন, কারো কাছে শেখ হাসিনার যত বড় খুনি হোক সে একটা ইমোশন, এই নামটা, কারো কাছে আওয়ামী লীগ নামটা একটা ইমোশন, ৭১ কি ইমোশনালি তাদের মনে করে ঝাঁপিয়ে পড়ে। ফলে তাদের একদিকে এই আবেগ, আর একদিকে হচ্ছে নির্বুদ্ধিতা বা পাগলামি, যে তাদের নেতারা টাকা পাচার করে তারা বিদেশি গিয়ে আরামায়েশে থাকছে, সেই নেতারা ঝুঁকি নিতে পারছে না দেশে আসার, আর এই কর্মীরা নিজেরা ঝুঁকির মধ্যে পড়ছে।